সপ্তাহ ঘুরে ফিরে এলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান গ্যালারি নিয়ে। সঙ্গে আছে আমি বর্ষণ কবির। আজকে স্টুডিওতে আসলে আমাদের এমন দুজন অতিথিকে আমন্ত্রণ জানাতে হয়েছে এবং তারা আমন্ত্রণ রক্ষা করেছেন, যাদের কাছে আসলে ক্রিকেট এবং ক্রীড়া উপদেষ্টাকে নিয়ে সাম্প্রতিক সময়ে যেসব অনেক সমালোচনা চলছে সেগুলো নিয়ে আলোচনা করার সবচেয়ে উপাদেয় ব্যাপারগুলো তাদের কাছেই। বিশেষ করে এম কায়সার যিনি আছেন আমাদের সিনিয়র রিপোর্টার, আমাদের দেশের ক্রীড়া সম্পাদকও বটে, এবং আতিফ আজম, দুজনকে স্বাগত। মানে শুরুর গল্পটা আসলে আপনার দিয়েই হবে, কারণ আমাদের এখানে ট্যাগলাইন একটা যাচ্ছে, সেটা হচ্ছিল কোন পথে ক্রীড়া উপদেষ্টা ও ক্রিকেট। ক্রিকেট পার্টটা একটু পরে, কারণ সামগ্রিক স্পোর্টসের পার্টটা যদি আমরা ধরি, ক্রীড়া উপদেষ্টার যে নিউজটা আপনার একনেকের সভায় আমাদের ওই যে দেখলাম পাশও হলো, আপনার স্টেডিয়ামের দাম বাড়লো, এটা নিয়ে আপনারা প্রথম রিপোর্ট করার পর প্রতিবাদ লিপিও আমাদের ওখান থেকে স্পোর্টস মিনিস্ট্রি থেকে এসছে। হোয়াট ইজ ইউর টেক অন দ্যাট? না, এটা খুবই অবাক করার একটা বিষয় না, যে একটা 51 লাখ টাকার একটা প্রজেক্ট আপনি যখনই এটাকে 14 কোটি টাকায় নিয়ে যাবেন, তখন সেখানে নিশ্চিতভাবে সেটা রিপোর্টের অনেক বড় একটা সাবজেক্ট অবশ্যই হতে পারে। তো আমরা এটার অনুসন্ধান করতে গিয়ে এবং যেদিন একনেকে এটা পাস হলো সেদিন কনসার্ন সবার সাথে কথাবার্তা বলে রিপোর্টটা করা হয়েছে, এবং এই রিপোর্টের মধ্যে কোনো ধরনের কোনো নিজস্ব কোনো বক্তব্য কিন্তু আমাদের নেই। আপনি দেখবেন যে পুরো রিপোর্টটা যদি আপনি দেখবেন, সেখানে কিন্তু নিজস্ব কোনো বক্তব্য বা মন্তব্য নেই, বরঞ্চ সব কিছু কিন্তু যেভাবে একনেকের সবাই যা ঘটেছে সেইটুক পুরো জিনিসটা কিন্তু তুলে ধরা হয়েছে। এবং সেটাই আমাদের একটা আশ্চর্যের বিষয় ছিল যে প্রজেক্টের দাম আপনার কয়েক বছর আগেই মাত্র 51 লাখ টাকা ছিল বা 53 লাখ টাকা ছিল, সেটা এখন আপনি 26 গুণ বেড়ে এক একটা 14 কোটি টাকা দিয়ে স্টেডিয়ামগুলো তৈরি করা হচ্ছে। সেটি হলো একটি দিক। আরেকটি দিক হলো, আপনি দেখবেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে অনেক প্রজেক্ট, গত গভর্নমেন্টের ফ্যাসিস্ট গভর্নমেন্টের যে প্রজেক্ট যেগুলো ছিল, সেগুলো অনেকগুলো প্রজেক্ট কিন্তু আপনার বাতিল করে দেওয়া হয়েছে, নাম পরিবর্তন করা হয়েছে, বাতিল করা হয়েছে, সব কিছু মিলে। এবং এত খরচে একটা প্রজেক্ট, যে প্রজেক্টে আপনি 2000 কোটি টাকার মতো খরচ হবে, সেই প্রজেক্টে কেন এটা রয়ে গেল, সেটা একটা মানে প্রশ্ন সাপেক্ষ বিষয় হতেই পারে। এটি গেল একটি দিক। আরেকটি দিক হলো, আপনার কাছে কেন মনে হচ্ছে যে বাংলাদেশের 201টি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করলে বাংলাদেশের স্পোর্টস আপনার পুরো বাংলাদেশি স্পোর্টিং নেশন হয়ে যাবে? এটি তো ভাবার কোনো কারণ নেই। আমি উদাহরণ হিসাবে বেশি দূর যাব না। আপনি 201টি উপজেলায় এই মিনি স্টেডিয়াম তৈরির দায়িত্বটা নিতে যাচ্ছেন বা নিয়েছেন, বা প্ল্যানিং চূড়ান্ত করে ফেলেছেন, একটা অনুমোদন হয়েও গিয়েছে। কিন্তু আমার কোশ্চেনটা হলো যে ঢাকা শহরে এমন অনেক খেলার স্থান রয়েছে বা মাঠ রয়েছে যেগুলো দখলীকৃত হয়ে গিয়েছে। গত এক বছরে একটা মাঠও কি এই ক্রীড়া প্রশাসন উদ্ধার করতে পেরেছে? এখানে উদ্ধার করা তো অনেক পরের কথা। মানে আমরা ডেভেলপমেন্টের যে কথাগুলো বলি, এটা এই গত সরকারের কাছ থেকে আমরা অনেক ডেভেলপমেন্টের কথা শুনেই তাদের শেষ পর্যন্ত ডেভেলপমেন্টও হচ্ছিল তারা দেশের বাইরে এখন, মানে রাজনৈতিক দল সহ আর কি। তো ওনারা তো আসলে এমন একটা রেভলিউশন করার পর, আসার পর এই জিনিসটা কতটুকু আতিফ আজম আসলে মনে হয় যে সবার কাছে গ্রহণযোগ্য হতে পারে? না, আপনার কাশিমের কথার সাথে মিল রেখে একটা কথা বলি, যে ধরেন আপনার কিন্তু পূর্বাচল স্টেডিয়ামটা বন্ধ করে দেওয়া হচ্ছে, তারপরে শেখ কামাল স্পোর্টস কমপ্লেক্স এটা কিন্তু বন্ধ হচ্ছে। তাহলে সেগুলো যদি ফ্যাসিস্ট গভর্নমেন্টের যদি ধরা হয় যে সেটা যদি বন্ধ হয়, তাহলে এই প্রজেক্টগুলো চললো কেন? এবং প্রজেক্টগুলো, আর দ্বিতীয় কথা থেকে যে এই প্রজেক্টের দাম কিন্তু সব বাড়ছে ইন দ্য সেন্স যে আপনার কিন্তু একটা প্যাভিলিয়নের দরকার নেই। আপনি কিন্তু একটা স্টেডিয়াম করলেই হবে। আপনার প্যাভিলিয়ন বা আনুষঙ্গিক যেই প্যাভিলিয়নের সাথে সাথে কিন্তু আপনার সাথে সাথে ওই জায়গাটা বাউন্ডারির জন্য ইয়ে হবে। এই সব কিছু মিলে যেভাবে দামটা বৃদ্ধি হলো, এবং এইটা চলবে 2027 পর্যন্ত, মানে তাদের যে অনুমোদন, এটা কিন্তু 27 পর্যন্ত এই ইয়েটা। এখন তো সবচেয়ে বড় কথা হলো, এই প্রজেক্টে যারা করছেন তারা কি জানেন যে তারা সামনে থাকবেন? এই প্রজেক্টের নাকি কোনো লভ্যাংশ আগেই মানে কোনো কিছু হয়েছে? মানে এই প্রজেক্ট করার দরকার কি? এই প্রজেক্টে একটা কারা করবে? যারা সরকার গঠন করতেছে ফর লং টার্ম, যারা দেখে যেতে পারবে নির্বাচিত সরকার কাছে। আমরা একটু দেখে আসতে চাই আসলে এই সরকারের যারা পার্টে আছেন তারা এটার এগেনস্টে যে মন্তব্যটা করেছেন, আমরা একটু বক্তব্যটা দেখি। অধিগ্রহণটা 2018-তে যখন ছিল তখন একটা রেট ছিল, বর্তমানে 2022-এর রেট শিডিউল অনুযায়ী পিডব্লিউডির কারণে এটার যৌক্তিকতা প্ল্যানিং কমিশন তারা একটা কমিটি গঠন করে দিয়েছে, অর্থ বিভাগ অনুমোদন করেছে, এবং ওই কমিটি গঠন করা কমিটির রিকমেন্ডেশনের প্রেক্ষিতে কিন্তু এই প্রাইসটাকে বেড়েছে। প্রাইসটা বাড়তেই পারে, কারণ সব কিছু দামই বাড়তি এই মুহূর্তে, বাজারে তরি তরকারি দামও বাড়তি, সেটা নিয়ে কোনো কোশ্চেন নাই। এটার সঙ্গে সামঞ্জস্য রাখতে গেলে কি 23 গুণ বাড়ে কিনা, মানে না, আমার প্রশ্নটা হলো যে আপনি দাম বাড়তেই পারে, আপনি রডের দাম বেড়েছে, সিমেন্টের দাম বেড়েছে, সব কিছুর দাম বেড়েছে, কিন্তু প্রশ্নটা হলো যে আপনি যখনই 201টি উপজেলায় মিনি স্টেডিয়াম তৈরি করবেন, সেখানে আপনাকে জমি অধিগ্রহণ করতে হবে কেন? আমি প্রশ্ন শেষ করি।
আপনি কেন জমি অধিগ্রহণ করতে হবে? খাস জমি কি সেই উপজেলা বাংলাদেশ গভর্নমেন্টের নেই? যদি না থাকে সেই উপজেলায় স্টেডিয়াম হবে না। আপনি জাস্ট এটা করেও কিন্তু আপনি খরচটা কমাতে পারেন। আপনাকে কেন আরেকজনের জমি অধিগ্রহণ করতে হবে? এবং এর কারণে জমি অধিগ্রহণ করে আপনি জানেন যে একটা জমি অধিগ্রহণ করতে হলে সেটার আপনার প্রায় কয়েক গুণ মূল্য বেশি টাকা দিতে হয়। তো এই উপজেলাগুলোতে কি সরকারের একটা মিনি স্টেডিয়াম তৈরি করার মতো কোনো খাস জমি নেই? তো এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু তারা দেননি। এটিগুলো একটি দিক। আরেকটি দিক হলো যে আপনি মিনি স্টেডিয়াম তৈরির প্রয়োজনটা কি, এবং তার চেয়ে বড় বিষয়টা হলো যে মিনি স্টেডিয়াম না তৈরি করে আপনি এটা খোলা মাঠ তৈরি করেন। একটা খোলা মাঠে তৈরি করলে সেখানে অনেক আগে থেকে আমরা শুনেও আসছিলাম যে মাঠের সংখ্যা বাড়ানোর ব্যাপারে। রাইট, আপনি যদি মাঠ একটা তৈরি করেন, খোলা মাঠ যদি থাকে, সেখানে দেখবেন যে আপনি খেলার সম্প্রসারণ করতে চাচ্ছেন, তো সেখানে আরো বেশি সম্প্রসারণ হবে। কিন্তু যখনই আপনি সেটাকে বাউন্ডারি ওয়াল দিয়ে দিবেন এবং সেখানে যখনই আপনি দোকান দেওয়ার সিস্টেম করে দিবেন, অথবা সেখানে যখন আপনি তালা আটকে দিবেন, তখন দেখবেন যে সেখানে খেলার চেয়ে ধুলাটা বেশি হবে। না, এটাও আতিফ হাসান, মানে 51 লাখ প্রত্যেকটা স্টেডিয়ামের দাম যদি এতটা বেড়ে যায়, মানে এটাও তো একটা মানে এটাকে জাস্টিফাই করার জায়গাটা কোন জায়গায় থাকে? মানে বাড়তেই পারে। আমি বলি প্রথম থেকে যে সেখানে একটা জিনিস সবচেয়ে বেশি যেখানটা সেটা হচ্ছে তারা সব ডেভেলপমেন্টের দাম বাড়তেছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। তা প্রথম যে কাছাকাছি যে কথা বলছে এটাই, যে ওইসব জায়গায় যেসব জায়গায় স্টেডিয়ামটা নির্মাণ হচ্ছে ওইসব জায়গায় কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট হবে না, আন্তর্জাতিক ফুটবল হবে না। ওই জায়গায় খেলতে হবে মানুষের, ওই জায়গায় মানুষকে খেলামুখী করতে হবে, ওই জায়গায় মানুষকে ওই চটপটির দোকান দেওয়ার জন্য তো স্টেডিয়াম করবেন না। মানে আমি বলতে ভালো কিছু করতে চান তাহলে তাই করতে হবে। তাকে খেলামুখী করার জন্য ওই টাকার কিছু বেশি কম বিনিয়োগ করে ওই টাকা থেকে কিছু টাকা নিয়ে যদি আপনি ওখানে 10টা কোচ দিতেন বিভিন্ন খেলার, যে তোমরা মাঠ বানিয়ে দিচ্ছে, তোমরা খেলতে আসো, এই এত কিছু না করে জাস্ট মাঠ, একটা মাঠ, একটা জাস্ট খালি দুইটা বাথরুম থাকবে, জাস্ট মাঠ থাকবে যেখানে কাপড় চেঞ্জ করতে পারে। এছাড়া তো ওই জায়গায় তো এত বড় স্টেডিয়ামটা করে কখন? মানে মানুষ স্টেডিয়ামের যে আমরা যে দেখি, আমরা তো জানি যে ওখানে ছেলে নারী শিশুদের জন্য আলাদা আলাদা গ্যালারি ব্যবস্থাও করা হচ্ছে। হ্যাঁ সব, আমি বলি এগুলো করে কখন? আপনি এখন দেখবেন কি জাপানে অনেক স্টেডিয়াম করা হচ্ছে, কারণ এশিয়ান গেমস হবে, আমাদের কি ওখানে কোনো গেমস হবে, কোনো খেলা হবে? তো আমাদের ওখানে মাঠ লাগবে, বাংলাদেশের দরকার মাঠ। সুদূর প্রসারী চিন্তা থাকে যে ডেভেলপমেন্ট খেলা অনেক আসতে পারে, এটা চিন্তা করেই তো করা হতে পারে। আপনি সেই সুদূরপ্রসারী চিন্তা যদি করেন এবং সেই সুদূরপ্রসারী চিন্তা করে আমাদের এখানে যে স্টেডিয়ামগুলো যে আঙ্গিকে বা আদলে তৈরি করা হয়েছে, সেটা কোনো স্টেডিয়াম না, সেটা একটা দোকানপাটের জায়গা হয়ে গেছে। পৃথিবীর এত জায়গায় আপনি ক্রিকেট বা ফুটবল বা অন্যান্য খেলা কভার করতে গিয়েছেন, কোথাও দেখেছেন বর্ষণ যে আপনি স্টেডিয়ামের চারিদিকে আপনার ইলেকট্রনিক্সের দোকান রয়েছে, বা স্টেডিয়ামের নিচে গ্যালারিটা ভেঙে বা গ্যালারিটা সম্প্রসারণ করে সেখানে আপনি দোকান তৈরি করা হয়েছে? বাংলাদেশে রয়েছে। কেন রয়েছে জানেন? এটার যুক্তিটা তারা দেখান, এনএসসি এই যুক্তিটা দেখান বা ক্রীড়া প্রশাসন এই যুক্তিটা দেখান যে এত বড় স্টেডিয়ামের অবকাঠামোগত যে নির্মাণ যেটা হয়েছে, তারপর এটা আপনার ব্যয় নির্মাণ খরচ, অথবা এটা যে আপনার রক্ষণাবেক্ষণের জন্য যে খরচটা প্রয়োজন, সেই খরচটা সরকারের কাছে নেই। সেই খরচটা তোলার জন্য এই দোকানগুলো ভাড়া দেওয়া হয়েছে। মানে কি, মানে লজিকহীন একটা চিন্তা ভাবনা যে আপনি স্পোর্টসটা উন্নতি করার জন্য আপনি এখানে দোকান দিয়েছেন এবং এটা ব্যবসার সম্প্রসারণ কেন্দ্র হিসেবে তৈরি হয়েছে। ঠিক একই রকমভাবে আমার কাছে মনে হয় যে গত গভর্নমেন্টের সময় যে পরিকল্পনাটা যেটা করা হয়েছিল, যে মিনি স্টেডিয়াম, শেখ রাসেল মিনি স্টেডিয়াম নামে যে দ্বিতীয় একটি উপজেলা যেটি হবে, সেখানেও আপনি যতখানি না খেলাধুলার প্রতি আপনার সম্প্রসারণ করার কথা ছিল, তার চেয়ে বেশি ছিল কিন্তু আপনি এটা একটা ব্যবসা কেন্দ্র হিসেবে পরিণত করার জন্য। সো আর এটা আমরা সারা জীবন দেখে এসেছি যে কোনো একটা মানে আপনার স্টেডিয়ামের সংস্কারটা কিন্তু একটা ব্যবসার একটা অংশ হিসাবে তৈরি হয়ে গেছে। সো আপনি বঙ্গবন্ধু যেটা ছিল, যে বঙ্গবন্ধু স্টেডিয়াম যেটা আগে নাম ছিল, যেটা এখন জাতীয় স্টেডিয়ামের নামে রাখা হয়েছে, সেখানে দেখুন আপনি দেখবেন যে প্রায় বছরের ম্যাক্সিমাম সময়টুকু সেখানে আমরা দেখেছি যে সংস্কার কাজ হয়েছে, খেলা হয়নি। আর সংস্কার কাজ, আমি এখানে আসছি, মানে এখানে আতিফ আজম, আমরা বিরতিতে যাওয়ার আগে কোশ্চেনটা আপনার কাছে ছুড়ে দিতে চাই। মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই মানে হঠাৎ করেই জাতীয় বিট থেকে একটু মানে অন্যভাবে তাকে প্রজেক্ট করা হচ্ছে গণমাধ্যম থেকে শুরু করে, এটার জন্য কত অংশে তার উপরে দায়টা পড়ে? না, মানে যদি আপনি লাস্ট কিছুদিন ধরে তার অবস্থান দেখেন, তাহলে তো তিনি যথেষ্ট বিতর্কের জন্ম দিয়েছেন। কারণ সেই হাসকাণ্ড থেকে যদি শুরু করেন, তাহলে তো বিভিন্ন জিনিসে তিনি বিতর্কের মানে জি বুঝতে পারছি, কিন্তু ওটা তো আসলে ওইটা আমরা একটা মানে ওটা স্পোর্টস ইয়ে ব্যাপার বললাম। বাট জাস্ট আমি জাস্ট একটাই বলি যে আপনি এত স্টেডিয়াম নির্মাণ করছে, অথচ ফতুল্লা স্টেডিয়ামটা কিন্তু এখনো ডেভেলপ হয় না, যেটা হয়ে যাওয়া উচিত। ওটা বিসিবি নিজে উদ্যোগ নিয়ে করছে। হ্যাঁ, ওইটাতে ওই জায়গাটা এনএসসি বিসিবি উদ্যোগ নিয়ে বলে, আবার বিসিবি বলবে যে এনএসসি করতে হবে, এটা এনএসসি জিনিস। আপনার আবু নাসের স্টেডিয়াম কাছেবাই বিরুদ্ধে যাওয়ার আগে খুলনায় আবু নাসের স্টেডিয়াম, মানে কাছেবাই 3 মাস আগে গেছিল, ওখান থেকে নাক দিয়ে গন্ধ বেরোয়। তো ওইগুলো চোখে বললো না, জাস্ট যেখানে নতুনভাবে মানে ব্যবসা হবে ওইরকম জিনিস চোখে বললো মানে সবার। মানে আমার মনে হয় যে তিনি মানে তার এই সময়ের মধ্যে লাস্টের 2-3 মাসে যেই সকল প্রজেক্টগুলো হচ্ছে উন্নত হচ্ছে,
তার মানে এই পুরো তার মন্ত্রণালয়কে যথেষ্ট মানে প্রশ্নবিদ্ধ করে ফেলছে। প্রশ্নবিদ্ধ তো অনেক কারণেই হচ্ছেন, শুধুমাত্র স্টেডিয়াম ব্যাপার তো তা না। বিএনপির যিনি ক্রীড়া সম্পাদক, বা আমরা আমিনুলকেই চিনি যে বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক বটে, উনিও আসিফ মাহমুদের দিকে বারবার বাক্যবাণে জর্জরিত করছেন যে আপনি তো এই একটা কমিটিতেও ছিলেন, আপনি জানেন কত রকম হ্যাপা আপনাকে পোহাতে হয়েছে, যে কাউন্সিলর নিয়োগেও ওনার একটা প্রচ্ছন্ন ভূমিকা ছিল বা এখনও আছে। সামনে বিসিবি নির্বাচন, এখানেও কি এইগুলো আলোচনা হবে কিনা? না দেখুন, বিসিবি নির্বাচন যদি আপনি সংস্কার না করে, বিসিবির গঠনতন্ত্র সংস্কার না করে যদি নির্বাচন করা হয়, তাহলে আমি মনে করি না যে সেখানে নতুন কোনো মুখ আসবে বা সেখানে কোনো দৃশ্যমান কোনো চেঞ্জ আপনি দেখতে পাবেন। গত 20 বছর ধরে বা 25 বছর ধরে যারা ছিলেন তারাই আবার সেই ইসে আসবেন। চেয়ারটাই হয়তো চেঞ্জ হবে, কিন্তু চেয়ারে যারা বসবেন সেই মুখটুকু চেঞ্জ হবে না। সো বিসিবিতে নির্বাচন যদি করতে হয় এবং সেখানে যদি আপনাকে নতুন কাউকে ইনজেক্ট করতে হয় বা নতুন সংগঠক যদি আসতে হয়, তাহলে অবশ্যই এখানে যে পদ্ধতিতে এর আগে কাউন্সিলরশিপ হয়ে এসেছিল এবং এই গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্রে অবশ্যই কিছু ক্ষেত্রে বদল আনতে হবে, এবং সেই বদলটা না যদি আনেন আপনি, তাহলে সেই যা ছিল তাই রয়ে যাবে। বলতে কি শুধুমাত্র ছাত্র আন্দোলনে করাটাই সবচেয়ে বড় বদল, মানে কাউন্সিলরশিপ পাওয়ার জন্য সবচেয়ে বড় যোগ্যতা? না, আমি তো তা মনে করি না। আপনি কাউন্সিলরশিপ পাওয়ার জন্য অবশ্যই সেখানে কোনো ধরনের অন্য কোনো মানে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা উচিত না। থাকতে হবে আপনাকে পিওর স্পোর্টস, আপনার ব্যাকগ্রাউন্ড রয়েছে অথবা স্পোর্টসকে যিনি ভালোবাসেন, এবং তার এইখানে কাউন্সিলরশিপ হয়ে এসে তিনি যেন এখানে শুধুমাত্র বিসিবির বৈঠকে বসে শুধু ওই বৈঠকের বিলটুকু নিয়ে চলে না যান, এবং যখন ইন্টারন্যাশনাল খেলা হবে তো বিসিবির ডিরেক্টর হিসেবে তিনি যেন শুধুমাত্র গিয়ে মাঠে বসে খেলা তুলে এবং সেটা সেলফি দিয়ে ফেসবুকে পোস্ট করার বিষয়টা যেন তার না হয়ে থাকে। যিনি কাউন্সিলর হয়ে আসবেন, যে জায়গা থেকে কাউন্সিলর হয়ে আসবেন, তার সেখানে ক্রিকেট হচ্ছে কিনা এবং তার সেখানে ক্রিকেট আপনি প্রত্যেক বছর হচ্ছে কিনা সেই জবাবদিহিতা তার মধ্যে তৈরি করতে হবে। যদি কোনো কারণে তার সেখানে ক্রিকেট না হয়, টানা 2 মৌসুমে যদি তার ওখানে ক্রিকেট না হয়, তাহলে তার কাউন্সিলরশিপ ক্যান্সেল করার ক্ষমতাটুকু ক্রিকেট বোর্ডকে রাখতে হবে। 1 বছর হলেই যথেষ্ট, 1 মৌসুম 2 বছর তো অনেক দূর। আপনাকে আমি 2 মৌসুমের কথা বলেছি, আমি 1 মৌসুমেরই আমি মানে ব্যক্তিগতভাবে তো এখান থেকে বলা উচিত না, বাট ক্রিকেটীয় সেন্স থেকে মনে হয় যে 1 মৌসুমই গুড এনাফ টু ডিসকার্ড দেম ফ্রম দ্য প্রজেক্ট। আপনার কি মনে হয় আসিফ মাহমুদ কি ক্রিকেট বোর্ডের নির্বাচনেও অনেক রকম ইনফ্লুয়েন্স করছেন বলে? কাসাবের সাথে একটা কথা বলি, কাসাবের যেই কমিটিটা গঠন করে দিয়েছেন সব জায়গায় সেই কমিটি মানা হয় নাই। অ্যাবসলিউটলি, আমি তো এই কারণে বললাম যে পরিমাণে ঝুঁকি, আমি ব্যক্তিগতভাবে তার সঙ্গে অনেক কথা বলার সময় আমি দেখেছি যে এক্সট্রিম প্রেসারে আছেন উনি। হ্যাঁ, মানে তার কমিটি আমি দুইটা জায়গায় নাম জানি যেখান থেকে কিন্তু তাদের মেম্বারকে ডাকা হয়েছে, তারপর লাস্ট মুহূর্তে বলেছে ভাই আপনি নাই। সো এই জিনিসগুলো কিন্তু এই ইলেকশনে ইম্প্যাক্ট ফেলবে ইন দ্য সেন্স যে কাসাবের এই যে কোনো লোককে যে কোনো সময় যে কেউ যে কোনো সময় রিট পিটিশন করতে পারে। রিট করলে ওটাতে আলাদা আলোচনা হবে, এবং এই যদি রিট পিটিশন হয় তার পুরো দায়িত্বটাই কিন্তু নিতে হবে আসিফ মাহমুদকে। তার মানে বিসিবি ইলেকশন নাও হতে পারে সময় মতো, আপনি কি আশঙ্কা করেন কি? অবশ্যই নাও হতে পারে। কেউ যদি এটাকে যদি মানে ইয়ের দিকে যায়, কেউ যদি এখন লিগাল একটা ব্যাটলের দিকে যায়, যেটা হওয়ার অনেক সম্ভাবনা আছে, বিকজ অনেক কাউন্সিলের সাথে আমি কথা বলছি বাইরের, যারা বলছে যে আমরা ওয়েট করি, আমরা দেখি। আর আজকে পেপার আমি যখন আসছি তার আগে ডেইলি স্টার দেখলাম, ডেইলি স্টার 2টা নিউজ, একটা নিউজ হচ্ছে কি আমরা ফ্রি পল করার জন্য সর্বাত্মক সহযোগিতা করবো, এই কথা বলছেন আমাদের আর্মি প্রধান। আর নিচে ডেইলি স্টার লেখা আছে আসিফ নজরুল বলতেছেন আমরা ফেব্রুয়ারি পরে থাকবো না। এখন কিন্তু কাউন্সিলররা কিন্তু আগের মতো করে কথা বলবে না, যারা মানে ক্রীড়া সংগঠক তারাও কিন্তু তাদের কথা বলার চেষ্টা করবে, বিকজ নাও ইটস কোয়াইট ওপেন যে ফেব্রুয়ারিতে ইলেকশনটা হওয়ার চেষ্টা করা হচ্ছে। সো সব কিছু যে মানে তাদের যে দিক নির্দেশনা সব চলবে, আমার তো মনে হয় তা হবে। এবং যদি এই জিনিসটা হয়, পুরো জিনিসটা যদি এরকম ঘটে, এবং প্লাস এই যে এখন যে অনুমোদন হলো না, কাছে যে কথা বললেন যে আপনার কনস্টিটিউশন রিফর্ম হলো না, রিফর্ম না হয়ে যদি ইলেকশন হয়, তাহলে আর এই রিফর্ম বা এই মানে এই আন্দোলন বা এটা মানে হোয়াট জাস্টিফাই, মানে এটা জাস্টিফাই কি করলো? অ্যাবসলিউটলি। তো কাছে ভাই, মানে বিসিবি ইলেকশনের ব্যাপারটাই আসার আগেও মাঠের ক্রিকেটেও তো অনেক কিছু ঘটছে। আমরা দেখেছি আমিনুল ইসলাম বুলবুল গতকালকে ছিল আপনার প্লেয়ারদের সঙ্গে বসেছিলেন, এখানে উনি অনেক কথা বলেছেন যেগুলো আসলে ক্রিকেটীয় কথা বেশি, এবং বিপিএলের ফিক্সিং কাণ্ডটাও চলে আসছে। তো আসিফ মাহমুদ যখন ক্ষমতায় আছেন, এটা তো আর তার উপরে গিয়ে পড়ে না, ক্রিকেট বোর্ডের দূরদর্শিতা বা মানে তাদের ইম্যাচুরিটির কারণেই এইসব ঘটনাগুলো ঘটেছে বিপিএলে। তো আসলে এখানে আসলে আপনি কি দেখেন? মানে আমি একটা প্রশ্ন যোগ করি যে আসিফ মাহমুদের ব্যাপারে কিন্তু কাছে ভাই গত 3-4 দিন ধরে ফারুক ভাই বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বিভিন্ন স্টেটমেন্ট দিচ্ছে। এক জায়গায় বলছেন যে টপ টু বটম টাকা খাওয়া হয়েছে তাকে সরানোর জন্য, এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। আরেক জায়গায় বলা হয়েছে যে তার কোম্পানিকে দিলে হয়তো ভালো হতো, এরকম কথাবার্তা এগুলো উনি বলতেই পারেন। গ্রাস থেকে মানুষ অনেক কথা বলেন যেটার কোনো বেজ আমি অন্তত মানে আপনার প্রমাণ ছাড়া তো আমি অভিযোগ একগাদা করতে পারি। কাছে ভাই, আপনি আমাকে এইটুকুনি বলেন যে বিপিএল এর যে পরিমাণে ঝক্কি পুড়িয়েছে এবং এখন নতুন করে আবার রিফর্ম করার চেষ্টা করা হচ্ছে, এইটার মধ্যে আমিনুল ইসলাম বুলবুল এই ব্যাটনটা নিয়ে কতদূর যেতে পারেন?
প্রথমে আমিনুল ইসলাম বুলবুলের প্রসঙ্গে বলি যে তার কিন্তু তিনি কিন্তু খুবই ক্লিয়ার কাট মানুষ, তিনি কিন্তু কোনো কিছু গোপন রেখে কাজ করেন তা কিন্তু না, তিনি যেটা বিশ্বাস করেন সেটাই বলার চেষ্টা করেন এবং সেটাই যেন মাঠে ঘটে এবং সেইভাবেই যেন অনুদিত হয় সেই চেষ্টাটুকু তার মধ্যে রয়েছে। এবং অনেক ডেভেলপমেন্টের সাথে, যেহেতু তিনি ক্রিকেট ডেভেলপমেন্টের সাথে বিভিন্ন দেশের ক্রিকেট ডেভেলপমেন্টের সাথে জড়িত ছিলেন, সেই অভিজ্ঞতা সেই জ্ঞানগুলো কাজে লাগিয়ে তিনি কিন্তু এখানে সেই প্রজেক্টগুলো দাঁড় করানোর চেষ্টা করছেন। কিন্তু বিষয়টা হলো যে কাদের নিয়ে করছেন বা তার সঙ্গী যারা তারা কতখানি তাকে সহায়তা করবে বা তিনি যে স্টাইলে এগোতে চান, উন্নতি করতে চান, তার সঙ্গে যারা রয়েছেন তারা সেটা গ্র্যাব করতে পারবেন কিনা বা তারা সেই পথে যেতে পারবেন কিনা, সেটা একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। এই প্রশ্নটা আমি আপনার কাছে আসছি। আবার আমি জাস্ট বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে ছোট করে জানতে চাই, আমিনুল ইসলাম বুলবুলকে আবার জাতীয় ক্রীড়া পরিষদের কোটাতে বা জেলা ক্রীড়া বিভাগ থেকে আসলে নির্বাচিত করে নিয়ে আসার একটা কথাবার্তা আমরা আকাশে বাতাসে শুনছি। ওটা যদি হয় তাহলে বিসিবি প্রেসিডেন্ট পদে কি আমরা নতুন ডাইমেনশন দেখতে পারি কিনা? আপনি বলছেন যে বুল ভাইকে এনএসসি কোটা থেকে আবার আনার চেষ্টা করা হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, এই কথা আমিও শুনতে পাচ্ছি এবং যদি চেষ্টা করা হয়ে থাকে তার সাথে মনে হয় তারা মনে করছেন যে তারা বুল ভাইকে পাসও করে যাবেন অন দ্য ব্যাক অফ আপনার ডিস্ট্রিক্ট এবং ডিভিশনের এই ভোটগুলো দিয়ে তারা ব্যাক করে দেবেন। তবে আমার মনে হয় এখানে তাদের ছকে একটু ঝামেলা হয়ে যেতে পারে, বিকজ আমাদের কারোরই ভাবার কোনো কারণ নাই যে ক্লাব কোটা যারা থাকবেন তাদের কারোরই ডিস্ট্রিক্ট বা ডিভিশনের কোনো হোল্ড নাই এবং খেলাটা ওখানেই হবে। আমি যদি নির্বাচনের কিছু বলে থাকি, বুল ভাইকে যদি তাকে বলেও নিয়ে আসে যে আমরা তাকে উঠিয়ে দিচ্ছি এবং বুল ভাই যদি এটাকে বিশ্বাস করে আসেন, তারপরে ওই যে 25 জনের ভোটটা হবে ওখানে কিন্তু যে এমন না যে আমি ডিভিশন থেকে আসছি বলেই আমি বুল ভাইকে ভোট দিব, এমনও হতে পারে যে কোনো একটা ক্লাব। সেটা আমরা আসছি। বুলুল ভাই আরো কি কি বিশ্বাস করেন বিপিএল এর ফিক্সিং নিয়ে বা যে তদন্ত কমিটির রিপোর্ট নিয়ে, সেটা একটু শুনে আমরা আসছি। আমাদের কাছে এখনো পর্যন্ত প্রতিবেদনটা আসেনি, প্রতিবেদনটা আসার কথা আছে সামনের সপ্তাহে, আসার পরে আমরা সিদ্ধান্ত নেব। উই হ্যাভ টু প্রোটেক্ট দিস গেম। আমাদের ছেলেরা মেয়েরা যারা ক্রিকেট খেলে সেই জন্য সেটা আমাদের প্রধান লক্ষ্য। ইন্টিগ্রেটেড এডুকেশন রেখেছি, সারা দেশের যত ক্রিকেটার খেলবে, যত ক্রিকেটের যারা অফিসিয়ালস আছে সবাইকে আমরা এডুকেশনটাও সাথে সাথে দেবো, সো দ্যাট তারা জানে এবং জানবে যে বাংলাদেশের ল, ইসলামিক ল, রিলিজিয়াস ল, ভ্যালুজ সব কিছু মিলিয়ে আমরা চেষ্টা করব যে এই খেলাটাকে কীভাবে আরও সুন্দর করে প্রোটেক্ট করা যায়। কাসা ভাই, আমি ছোট করে জানতে চাই যে রিলিজিয়াস ভিউ তো যদি থাকতো, মানুষ তো আসলে পরেজগার হলে তো অনেক কিছু করে না, কিন্তু অনেক সময় দেখি যে নামাজ কালাম পড়ার পরও মানুষ অনেক রকম করাপশন করে। এটা কি খুব গুড এনাফ কিনা, শিল্ড কিনা? না, দেখুন, আপনি 2000 সাল থেকে বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে এবং এখন 2025 চলছে। 25 বছর পর যদি এসে আপনি ক্রিকেটের নীতি নৈতিকতা কোনো ক্রিকেটারকে শেখাতে হয়, তার মানেটা হলো যে আমাদের হয়তো শেখার শুরুটা ঠিক ছিল না। এটিগুলো একটা বিষয়। আর এই ধরনের জটিলতা কিন্তু থাকবেই, আপনি ফিক্সিং জটিলতা এগুলো থাকবেই, বাট এগুলো বিষয়টা হলো যে আপনি এগুলো সমাধানের জন্য কতখানি নিজেকে তাগিদ অনুভব করছেন এবং কিভাবে সিদ্ধান্তটুকু নিচ্ছেন সেটার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করে। ফিক্সিংয়ের বিষয়টা শুধুমাত্র কিন্তু যে বাংলাদেশ ক্রিকেটে ঘটেছে তা কিন্তু না, পৃথিবীর অন্যান্য দেশে ঘটেছে, সবচেয়ে বড় ধনী ক্রিকেট বোর্ডেরই অনেক ঘটেছে। কিন্তু বিষয়টা হলো যে তারা সমাধানের জন্য তাদের যারা দায়িত্বে যারা ছিলেন বা যে সেই ক্রিকেট বোর্ডের সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের কিন্তু আপনার তাগিদটা দুর্দান্ত ছিল, তাদের কিন্তু চেষ্টাটুকু খুবই ভালো ছিল। কিন্তু আমাদের এখানে আমি মনে করি যে চেষ্টাটুকু ভালো না। কেন ভালো না? কিন্তু অ্যালেক্স মার্শাল তো এসেছেন, রাইট। এখন হয়তো চেষ্টাটুকু ভালো করার চেষ্টা করা হচ্ছে। উনি কি বলেছেন তারপর আমরা আবার আলোচনায় আসি। সবখানে এখন ফ্র্যাঞ্চাইজি লিগ হচ্ছে, যেখানে সহজেই দুর্নীতিবাজরা সুযোগ পেয়ে যায়। বিপিএল একটি জনপ্রিয় লিগ, এখানে সবকিছু হতে হবে উঁচু মানের ও প্রফেশনাল। আমি বিপিএল এ এটা নিশ্চিত করতে কাজ করব। ভাই, ছোট করে জানতে চাই, উনি অনেক কিছু করতে চাচ্ছেন, বাংলাদেশের বাস্তবতায় কতটুকু সম্ভব সেটাই। আপনার ইন্টিগ্রিটির ব্যাপারটা তো চলে আসে, এটা তো ধরেন আমরা বেশ কিছু ক্রিকেটারের নাম আকাশে বাতাসে শুনি, কতটুকু ঠিক এটা নিয়ে আমরা আলোচনাই করবো না এখানে, কিন্তু কিছু তো হয়েছে। না, কিছু তো অবশ্যই হয়েছে। আর উনি যে কথাগুলি বলেছেন সেটা কিন্তু আপনি পুস্তকের কথা, এই জিনিস পুরোপুরি কিন্তু পুস্তকে পাওয়া যায়, কিন্তু বিষয়টা হলো যে আপনি সেটা কতখানি ভালোভাবে অনুদিত এখানে করতে পারবেন সেটা একটা দেখার বিষয় রয়েছে। আর আপনি প্রশ্নের ফিরে যাচ্ছি, যেটি আপনি বললেন যে বিপিএল এর বিষয়টা, যে ফিক্সিং এর বিষয়টা। দেখুন, বিপিএল এর প্রথম ফিক্সিং হয়েছিল কবে? খুব সম্ভবত 2011-12-তে। তারপরে সেটি থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য কি করেছিলাম, 2 বছর কিন্তু বিপিএল বন্ধ রেখেছিলাম। এক মৌসুম বা 2 মৌসুম ক্রিকেট বন্ধ ছিল, বিপিএল বন্ধ ছিল। তারপরে আমরা শুরু করেছিলাম এবং এখন আবার কিন্তু এই বিপিএলে আপনার ফিক্সিং এর অভিযোগ উঠেছে এবং তদন্ত হচ্ছে। আপনি যদি এই 3টা পর্বকে ভাগ করেন, এখান থেকে যখন হয়েছিল, তারপর যখন বন্ধ হয়েছিল, এখন আবার শুরু হয়েছে এবং আবার আপনার অভিযোগ উঠেছে।
এই 3 পর্বে কিন্তু আপনার 3 কালে কিন্তু ক্রিকেট বোর্ডে একই লোকগুলো ছিলেন। এই মাত্র 2 জন বা 1 জন কিন্তু পরিবর্তন হয়েছে। তার মানেটা কি যে এই বিষয়টা সমাধানের জন্য যাদের দায়িত্বে ছিল বা যারা এটার অভিভাবক হিসেবে ছিলেন, দে আর মিজারেবলি ফেইল্ড। তারা ফেইল হয়েছেন দেখেই কিন্তু আজকে আবার এই সমস্যার মধ্যে পড়তে হয়েছে এবং সমাধানের উপায় আপনাকে খুঁজতে বের করা হয়েছে। সো সামনের সময়টায় এনারাই এই বিষয়টার সমাধান করে দিবেন, আমি এটা বিশ্বাস করি না। আপনি বিশ্বাস করেন কিনা? মানে আমরা তো এখনো তদন্ত রিপোর্টটা আমরা খুব কম সময় 1 মিনিট আছে। আমার কাছে মনে হয় যে একটাই উপায় হতে পারে, মানে তাদের কাছে কিন্তু আইনগতভাবে তাদেরকে কোনো কিছু করার উপায় নেই। বাংলাদেশের আইনে ওই ধরনের কোনো আশরাফুলকে ব্যান করার পর কিন্তু বেশ কিছুদিন বন্ধ ছিল। আমি বলি এখন একমাত্র উপায় হতে পারে যে রেড ফ্ল্যাগ, মানে যারা ফ্ল্যাগধারী, এই যাদের একাধিক ফ্ল্যাগ যাদের সাথে হয়েছে তাদেরকে কোনো না কোনোভাবে বাংলাদেশের ক্ষেত্রে দূর করতে হবে, কোনো না কোনোভাবে। কিন্তু সেটা তো করা সম্ভব হচ্ছে কিনা? কারণ আমরা অনেকভাবে সম্ভব হতে পারে, বড় সময় মানে সাইলেন্ট ব্যান হতে পারে। সাইলেন্ট ব্যান, অনেক টিম নিবে না তাদেরকে, তাকে জানিয়ে দেওয়া হলো যে টিম আপনার নিয়ে না, এদেরকে রিজার্ভেশন অ্যাবাউট দেম, বাট সামহাউ এদেরকে দূর করলে তখন আপনার কি হবে? তখন এটার জন্য কি করা শাস্তি ব্যবস্থা করতে পারলে ভালো হতো না? তাহলে তো একটা আইকনিক ব্যাপার। যদি বর্ষণ সবচেয়ে বড় সমস্যা হয় কি এই ধরনের বিষয় সবচেয়ে বড় সমস্যা হয় যেটা উনি বললেন যে আপনি ইউ ক্যানট প্রুভ ইট। আপনি যখনই কোনো কনক্লুসিভ প্রমাণ দিতে না পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি তাকে দায়ী করতে পারবেন না। এই কারণে যতগুলা ফিক্সিং এ এখন পর্যন্ত আপনার কনক্লুসিভ প্রমাণ কিভাবে এসেছে, যে যদি তিনি নিজে স্বীকার করেছেন, অবশ্যই আমরা জানি খুব শিগগিরই হয়তো সেই নামগুলো চলে আসবে যে কারা কারা অ্যাপ্রোচ করেছেন। আসলে এত বড় বিষয় নিয়ে কথা বলার জন্য যতটা সময় দরকার আমাদের কাছে সেই সময়টা নেই। আপনাদের দুজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। আশা করি সামনে আবার আপনাদের সঙ্গে সংযুক্ত করতে পারবো। প্রিয় দর্শক, আজকের গ্যালারি এই পর্যন্তই। আশা করি আগামী সপ্তাহে যখন আসবো তখন বিসিবিতে ভোটের দাওয়া বাজা শুরু করবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন। ধন্যবাদ সবাই।